সুপ্রভাত প্রিয় বন্ধুরা, অ্যাডভেঞ্চার ক্যানভাস থেকে আমি কৌশিক। এই সপ্তাহের ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাই। বিগত কয়েক সপ্তাহ আপনারা ইতিহাস ছুঁয়েছেন আমার সাথে। এই সপ্তাহে আমি যাচ্ছি বর্ষার এক নিখাত প্রকৃতির কোলে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, কিন্তু সে আমাকে আজ আটকাতে পারবে না, কারণ আমি আজ যাচ্ছি সেই জায়গায় যাকে আমি বহুদিন ধরে শুধু স্বপ্নে দেখেছি। এই ভ্রমণের শুরুটা কিন্তু একটা অপেক্ষা থেকে, একটা অসমাপ্ত ইচ্ছা। জায়গাটির নাম বহুদিন ধরে আমার বাকেট লিস্টে ছিল, কিন্তু বর্ষায় কখনো দেখা হয়নি। আর আমি জানি এই রানী তার আসল রূপ দেখায় শুধু বৃষ্টির ছোঁয়ায়। এই সপ্তাহান্তে তাই ঠিক করলাম আর অপেক্ষা নয়, এবার দেখা হবে সেই রানীর সাথে যাকে আমি শুধু কল্পনায় দেখেছি। বর্ষার জঙ্গলে, পাহাড়ে এবং জলপ্রপাতে তার রূপ যেন এক অলৌকিক দৃশ্য। তাই বলছি বেলপাহাড়ি, আমি জানি তুমি প্রস্তুত, আমি আসছি। তো আমার চোখে তোমার বর্ষার রানীর এই রূপ দেখতে। কঠিন হলেও চেষ্টা করব এক অবিস্মরণীয় অভিজ্ঞতাকে ক্যামেরা বন্দি করে নিয়ে আসতে। চলুন বন্ধুরা, শুরু করা যাক এই সপ্তাহের এক বর্ষার রানীর গল্প। আজ সকালের মেঘলা আকাশ মাথায় নিয়ে শুরু করলাম এই সপ্তাহের ভিডিও। অগস্টের শেষ কয়েকটা দিন বৃষ্টির অর্কেস্ট্রা পুরো দমে চলছে। তার উপর আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির কোনো বিরতি নেই, বরং আরও প্রবল হতে পারে। আমাদের এই সপ্তাহের প্ল্যান বহু প্রতীক্ষিত বেলপাহাড়ি, আর এই জায়গাটি যাওয়ার জন্যে বর্ষার চেয়ে ভালো সময় বোধহয় আর হয় না। দক্ষিণ কলকাতা থেকে বেলপাহাড়ি 200 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। সকাল 6টায় বেরিয়ে মধ্যখানে 1 ঘন্টার ব্রেক নিয়ে বোধহয় পৌঁছাবো দুপুর 12টায়। সুপ্রভাত সবাইকে, যদিও এখন সুপ্রভাত আর নেই। এই সপ্তাহে যাচ্ছি আমরা পাহাড়, নদী, জঙ্গল এবং তার সাথে আরও বেশ কিছু জায়গা আছে, সেইগুলো দেখব। যে জায়গাটা আজকে আমরা যাচ্ছি সেখানে প্রচুর অফবিট জায়গা আছে, মানে সেটা এক সপ্তাহান্তে অর্থাৎ একটা উইকেন্ডে 2 দিনে কভার করা সম্ভব না, মিনিমাম 1 সপ্তাহ লাগে। তো সেই বিলাসিতা দেখানোর অবকাশ আমাদের নেই। কর্মজীবন আমাদেরকে আবার সোমবার দিনকে ডাক দেবে, সেটাতে সাড়া দিতে হবে। অতএব শনি আর রবিবার এই 2 দিনেই আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি প্ল্যান করে বার করতে হয়। 10-12টা জায়গা আমি শর্টলিস্ট করেছি, সেটা আমি আর পিছনে সঞ্জীব বসে আছে। কাল সন্ধ্যেবেলার পরে সেটা নিয়ে বসেছিলাম, এবং রুট প্ল্যানটা কি সেটাও একটা করেছি। তবে দেখা যাক সেটা কতটা ফলপ্রসূ হতে পারে। প্রবল বর্ষার যোগ আছে, আবহাওয়া দপ্তর তো তাই বলছে, কিন্তু আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা বর্ষাতেই যাওয়ার জায়গা, এবং বর্ষা যত মুখর হবে তত সেই জায়গার বর্ণাঢ্য সুন্দর যে জায়গা সেটাকে আরও ভালোভাবে উপভোগ করা যাবে। কচুরি, তার সাথে এই তরকারি, দানা বোধহয় কত কি নিয়েছে, ইডলি। তুমি দোসা নিবে? সকালবেলা বেরিয়েছি 5:30-6টার সময়, এখন বাজে প্রায় 8:30, অর্থাৎ আমরা পৌঁছাবো 11টার সময় বেলপাহাড়ি। রাস্তায় এই নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্ট, এটা খুবই পপুলার, প্রচুর গাড়ি ঘোড়া এখানে এসেছে দেখছি। তো যাই হোক, খুব জোর খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। আমরা বেরিয়েছি 6টার সময়। বুকুন কটায় বেরিয়েছিলাম? আমরা 6:10 বেহালা থেকে বেরিয়েছিলাম 6:10। সেখান থেকে আমরা এলাম বালিতে দাদাকে তুললাম। আমরা খড়গপুরের রাস্তাটা ধরে এখন চলেছি ঝাড়গ্রামের দিকে। NH6 পার করে এটা হচ্ছে 116A।
তো আলটিমেটলি আমরা হলদিয়া বেলপাহাড়ি গামী বাসের পিছনে, তার মানে আমরা ওই ব্রিজের তলা দিয়ে ঠিক রাস্তাটাই ধরেছি। ঝাড়গ্রাম ঢুকে গেছি, দুপাশের রাস্তাই বলে দিচ্ছে আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি। ভেরি গুড। এবারে বর্ষার অরণ্য সুন্দরীর সঙ্গে দেখা হবে। এইখানেই তো সব দাঁড়িয়ে ছবি টবি তোলে। এই যে বাঁদিকে যে এক্সটেনশন গুলো দেখছি, সেই যে গাড়ির চাকার দাগ, এখানে দাঁড়িয়ে লোকজন ছবি টবি তোলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে বর্ষাকাল বলে আগাছাটা আরো বেশি বেড়ে গেছে, একটুখানি পায়া হাঁটা কিছু কিছু পথ এর মধ্যেই আছে। এই দেখেন একটা ছোট মোড়াম রাস্তা। ঝাড়গ্রামে মোটামুটি ঢুকে গেছি। লোদাশুলি জঙ্গলটা পার করে আমার মনে হচ্ছে এটাও বোধহয় লোদাশুলি সংলগ্ন এই জঙ্গল বুকুর, তাই না? আর জেনারেলি যে দুদিকে শালের যে কনজেশন বা শালের যে ঝাড়টা থাকে, সেটা আগে আমরা দেখেছি, এখানেও আছে। আর এই রাস্তাটাও বেশ ভালো, তবে এই রাস্তাটা, এই জায়গাটা এরকম চাষ হচ্ছে, তারপরে জঙ্গলটা, তবে প্রচুর গাছ কিন্তু ভরে দিয়েছে, মানে কাটা হলেও গাছ কিন্তু এগুলো ভরা হয়েছে দেখলাম। ওই দিকটা পুরো ঠিক জঙ্গলটা। এই দিকটা থেকে আমরা এলাম, আরণ্যকটা পিছন দিকে খেয়ে দিয়ে এলাম। আর এই সাইডটা ঝাড়গ্রাম থেকে আসে, আর এইটা যাচ্ছি আমরা বেলপাড়ির দিকে। বেলপাড়ি মোটামুটি এখান থেকে আর 1 ঘন্টার রাস্তা, বেশি ডিস্টেন্স না, গাড়ি টো করে নিয়ে যাচ্ছে। এই ঝাড়গ্রাম থেকে বেলপাড়ি যাওয়ার রাস্তাটা দুদিকে গাছ তো আছেই, মধ্যিখানে যে ফাঁকা চাষের জমি, আর এখন আপাতত চাষ হচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অসাধারণ। আমি সচরাচর ট্রাভেল ভিডিওতে মানে অ্যাটলিস্ট হাইওয়ে ড্রাইভ এত লং শ্যুট কখনো করিনি, তবে এই জায়গাটা মানে এই লোকটা কেউ সামলাতে পারেনি। মানে একদিকে জঙ্গল, একদিকে চাষের জমি, বা দুদিকে ঘন জঙ্গল, মানে সেটা কিন্তু একটা ম্যাসিভ সিনিক ল্যান্ডস্কেপ। মাথার মোড় থেকে বাঁদিকে নিতে হবে, আপাতত গুগল ম্যাপ তো তাই বলছে। আমরা বাঁদিক নিয়ে নিলাম, এটাও আপাতত বাজার এবং বেশ বিজি এরিয়া। এখান থেকে বেলপাহাড়ি 13 মিনিট লাগবে বলছে, 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার 13 মিনিট, মানে রাস্তা খুব একটা কনজেস্টেড হওয়ার কথা নয়। সামনেটা দেখো দাদা, সামনেটা পুরো একদম জল, পুরো একদম ছাপিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, কেউ একটা কিছু ফাঁকা করছে। বাবা, পুরো রাস্তাটাই তো পুরো কোথাও কোনো কচুপানা ভেসে এসছে রাস্তায়। আবার ওই দিক থেকেও লোকজন আটকে গেছে। সিধু কানু শহীদ বেদি 3 মাথার মোড়, এখান থেকে ডান দিক নিয়ে বেলপাড়ির দিকে যাচ্ছে। ইন্দিরা চক, সেটা এখান থেকে 5.5 কিলোমিটার, 9 মিনিটে পৌঁছাবে বলছে। যারা বেলপাহাড়ি ঘুরতে আসতে চাইছেন তাদের আমি সাজেস্ট করব ইন্দিরা চককে আপনার বেস বানান। ঝাড়গ্রামে থেকে বেলপাহাড়ি আসতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। ইন্দিরা চক একটা সেন্ট্রাল জায়গা, এখানে আপনি প্রচুর হোটেল, প্রচুর থাকার জায়গা পাবেন। আর তার চেয়েও বড় কথা হচ্ছে খাবার দাবার আপনি মোটামুটি রাত 10টা পর্যন্ত পাবেন। যদি আপনি ইন্দিরা চকে থাকেন, এখান থেকে সাইট সিনের ডিস্ট্রিবিউশনটা অনেক অর্গানাইজড, অতএব ইন্দিরা চককে বেস করুন, মনের সুখে ঘুরে ফেলাতে পারবেন। এই হচ্ছে ইন্দিরা চকের মোড়। এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এলাম, এইটা যাবে হচ্ছে আমরা যে সাইট সিনে যাব, আর এইটা হচ্ছে 3 মাথার মোড়, আর এই দিকে হচ্ছে সেই ফেমাস কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট।
এটা এখানকার খুব ফেমাস দোকান। আর এই কাঁচা লঙ্কার ঠিক উল্টো দিকেই এই অভিনন্দন রেস্টুরেন্ট। তত কাঁচা লঙ্কায় খুব ভিড় থাকলে তখন লোকজন এই উল্টো দিকে যেতে যায়। এখানে প্রচুর অটো ফটোও পাওয়া যায় যারা এখানে সাইডসি নিয়ে যায়। এই বইগুলো কি বিক্রির? এটা কি এখানকার লোকাল না? এটা তো কবিতার বই রয়েছে। মানে বেলপাহাড়ি নিয়ে কোনো বই আছে? মানে এখানকার অনেক জায়গা। এই বইটা পড়লে কি বোঝা যাবে? মানে এখানকার লোকাল সব জায়গাগুলোর সম্বন্ধে জানা যাবে। কত দাম এটা? 199 টাকা তো 10 টাকা। ইন্দিরা চকে থেকে আপনি যতটা বেলপাহাড়ির ভ্রমণ কন্ট্রোল করতে পারবেন, ঝাড়গ্রামে থাকলে কিন্তু আপনি আরও 1.5 ঘন্টা পিছনে। ইন্দিরা চকের মোড়েতেই অনেক অটো পাওয়া যায়। অটো ভাইরাই মূলত ওরা খুব দায়িত্ব নিয়ে এবং খুব যত্ন সহকারে ঘোরায়। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি। তো এরকমই এক ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নাম রাজ, ও এখানে অটো চালায়। তুমি কতদিন চালাচ্ছ? প্রায় 1 বছর, 1-2 বছর। 1-2 বছর। তো এই ইন্দিরা চক হচ্ছে তোমার বেলপাহাড়ির একটা সেন্ট্রাল পয়েন্ট, তিন মাথার মোড়, তাই তো? এবার এখান থেকে তোমার অনেক জায়গাতে লোকে যায়। তো তোমরা কিরকম কি ভাড়া টাড়া নাও এবং কি কি জায়গা ঘোরাও? আমরা ঘোরা মোটামুটি এদিকে তারাফিনি ড্যাম আছে। হ্যাঁ, মানে প্রথমে শুরু করো এটা থেকে, ওই ঘাগড়া তারাফিনি একদিকেই পড়বে ওই দিকটায়, তাই তো? এইদিকে না, এদিকে ঘাগড়া। হ্যাঁ, এদিকে সাদা পাহাড় পাওয়া যাবে। তোমার কানেশ্বর আছে, কানেশ্বর পাওয়া যাবে। সাদা পাহাড়ের রাস্তাটা এইটা দিয়ে সোজা যাচ্ছে। আর সোজা গিয়ে ডান দিকে তোমার ওই এটা, ওই ঘাগড়া তারাফিনি। এটা হলো 3টে, আর দুটো? হ্যাঁ, গাড়রাসিনী। আচ্ছা, গাড়রাসিনী, হ্যাঁ, খান্দারানি। হ্যাঁ, গাড়রাসিনী। এই 5টা জায়গা তোমরা 500 টাকা নাও। 5টে দূর একটু দূর গেলে একটু তার মতন নেওয়া হয় আর কি। আচ্ছা, মানে এই 5টা তোমার 500 টাকাই? হ্যাঁ, সামনে 500 টাকা। দূরত্বের জায়গাগুলো গাড়ি করে গেলেও কাছাকাছি সাইডগুলো টোটো করে যাওয়াটাই সুবিধা, কারণ অটো ভাইরা শর্টকাটগুলো ভালো জানে। মাথায় রাখবেন, বহু ক্ষেত্রে কিন্তু এখানে গুগল ম্যাপও কাজ করে না। ঘাগড়া ওয়াটারফলস বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। বেলপাহাড়ি থেকে সময় লাগে মিনিট 15। এখানেও অনেকগুলো জঙ্গলের গাছ রয়েছে। এই হচ্ছে ঘাগড়া ফলস, এই হচ্ছে এখানকার অন্যতম একটা আকর্ষণীয় টুরিস্ট স্পট। বাহ, বর্ষাকালে ঝর্ণা তো মনে হয় ফুলে ফেপে উঠেছে, শব্দই পাচ্ছি এখান থেকে ভালো। আর এই জায়গাটাও খুব সুন্দর। এখানে আবার একটা মাঠের মতো আছে, আমার মনে হয় এখানে গাড়িগুলো রাখে। আরে এইটা ইয়ে কর, কুড়ে ঘর। এটা কি রে? ও, এটা জঙ্গল হোমস্টে, ট্রি হাউস। বাহ, এই আমার পিছনে দেখছেন এইটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। আর এইখানে কিছু এই বন সুরক্ষা কমিটির কিছু নিয়মাবলী দেওয়া আছে। পার্কিং জোন, এখানে মানে গাড়ি রাখে। এই তোমরা গাড়ি রাখতে কত পার্কিং ফি নাও? 20 টাকা? কত? 50 টাকা। আচ্ছা, এই রাস্তা ধরে সোজা এগোতে হবে। বর্ষার জল একেবারে ফুলে ফেপে উঠেছে। আগে এখান থেকে লোকে হেঁটে যেত। আচ্ছা, এটা এখন পুরো ভরে গেছে। ওইটা থেকে বাবা সাবধানে যেতে হবে। ওই যে সব ওই জায়গাটাতে জড়ো হচ্ছে।
জায়গাটা, খুব কেয়ারফুল যেতে হবে। আপনারা এখানে ওই সব সুরক্ষা এগুলো যারা ঘুরতে আসে এর জন্য? আচ্ছা, এখানটা একটু বসি, বসে পড়ে যাবো না তো? ঘাগড়া জলপ্রপাতের ইতিহাস মূলত এর প্রাকৃতিক গঠন, যা এই কালো পাথরের একটি সরু গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত স্রোতের মাধ্যমে তৈরি। বয়ে চলা স্রোত দিয়ে খোদাই করার এই প্রক্রিয়াটি শতাব্দী ধরে চলে আসছে। যদিও এর কোনো প্রাচীন ঐতিহাসিক আখ্যান নেই, তবে এর নামটি এসেছে স্থানীয় উপজাতীয় শব্দ ঘাগরা থেকে, যার অর্থ জলের পাত্র। কলসির মতো জল ধরে রাখার আকৃতিটাকেই স্থানীয়রা নাম দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে চিত্রগ্রহণের স্থান হিসেবে এই স্থানটি কিছুটা সাংস্কৃতিক তাৎপর্য অর্জন করেছে। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে বেহুলা লক্ষিন্দর, অরণ্যের দিনরাত্রি ইত্যাদি। আচ্ছা, বর্ষাকালের সময় এরকম জল থাকে? হ্যাঁ, বর্ষাকালের সময় এরকমই হয়। বর্ষাকালের সময় এরকম হয়? হ্যাঁ আর অন্য সময় ওই জায়গাটা তো খালি থাকে? হ্যাঁ, অন্য সময় এই সাইডটা পুরো খালি থাকবে, এই সাইডটাও খালি থাকে। এখানে একটা সময় মোটামুটি গর্তর মতো টাইপের থাকে, গর্ত বড় বড়, এখানে খাদ আছে, নিচে খাদ, এই সাইডটা পুরো খাদ থাকে। শীতকালে যখন লোকজন আসে তখন ওই যে বলে না, ওই যে সেটা ওই যে গর্ত সেটা এই জায়গাটা, সেটা এখন এই জায়গাটা সেটা জলে ঢেকে গেছে। জেলে ঢেকে। আচ্ছা, এতক্ষণ আপনারা এই ওয়াটারফলসের বর্ষা রূপ দেখলেন। এর পাশাপাশি আমি অন্য মরশুমের ছবিগুলো দিলাম, সৌন্দর্যের ব্যবধানটা সম্বন্ধে আপনাদের একটা ধারণা হবে। পরেরটায় যাওয়া যাক। ঠিক আছে। এইটা দিয়ে আরে বাপরে, খুব সাবধানে যেতে হবে, এখানে পা পিছলানোর প্রচুর চান্স। ঘাগড়া ফলস দেখার পরে এবারে আমরা রওনা দিলাম তারাফেনীর উদ্দেশ্যে। মানে তারাফেনী গেটটা দেখবো, ব্যারেজটা, আর তার পার্শ্ববর্তী অঞ্চলটি। ঘাগড়া জলপ্রপাত থেকে তারাফেনী ব্যারেজের দূরত্ব ওই 5-5.5 কিলোমিটার, সময় লাগে 15 থেকে 20 এই মিনিট। গ্রামটার নাম কি? এখান থেকে ওয়াটার লেভেলটা কন্ট্রোল করা হচ্ছে, এই তলা থেকে কন্ট্রোল ওয়েতে ওয়াটার পাস করছে। ভ্যারিয়াস ঠিক তার উল্টো দিকেই এটা হচ্ছে ওই লক গেটটারই উল্টো দিকে, এখান থেকে ম্যাসিভ ফোর্সে বেরোচ্ছে জল। ব্যারেজটার পাশ দিয়ে ডান দিক দিয়ে একটা সরু মেঠো রাস্তা আছে, এটা একটা ফেন্সের কাছে যাচ্ছে। আচ্ছা, এইটা ওইখান থেকে এই ভিউটা দেখ। একটা ছোট্ট রাস্তা, মেঠো রাস্তা এখান দিয়ে গেছে, স্থানীয় লোকজন রয়েছে। আচ্ছা, এটা আবার একটু খাদের মতো।
ও আচ্ছা, পাথর দিয়ে বাঁধানো, তার মানে এই অবধি জল আসে। ও এখানে আবার সিঁড়িও আছে একটা, ওই সিঁড়ি দিয়ে নামাটা একটু বেশি দুঃসাহসিক ব্যাপার হয়ে যাবে। তোমরা কি এটা দিয়ে মাছ ধরবে এখন? হ্যাঁ এই নিচে নামবে? হ্যাঁ, নিচে ওই যে চাকার উপর থেকে ছবি দেওয়া যায়। তো অত জলের মধ্যে মাছ পাবে কি করে? না, এই জলটা আপনার কামাজ, হ্যাঁ জল দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওইখানে মাছ হয়। ওখানে মাছ হয়? হ্যাঁ এত এত জলের ফোর্সে মাছ ধরা যাবে? হ্যাঁ, এই পজিশনটা যাবে আপনার এই জন্ধাটায় জল থামা আছে, হ্যাঁ আর উপরটা জানা হয়নি, ওটা তো জল চলে যাচ্ছে। আচ্ছা, আর এই জালগুলো কি তোমাদের হাতে বোনা না কিনেছো? এগুলা হাতে বোনা, তারপরে এই টাইমে জাল যদি নষ্ট হয়ে যায় কিনতেও হয়। কিনতেও হয়? হ্যাঁ, বাহ বাহ, ভালো, ধরো মাছ ধরো। তার মানে এইদিকে জলটা আস্তে আস্তে কমছে। যখন এসেছিলাম তখন এই দিক দিয়ে ফুল ফোর্সে জল যাচ্ছিল, এখন জেলেরা নেমে একজনের সঙ্গে তো কথা বললাম, ওরা এখন ফেলছে মাছ। সেই জন্যই বললো যে এই দিকে যে দিকটা ওরা দাঁড়িয়ে আছে ওই দিকটায় মাছ ধরা যায়। আমি যখন এসেছি তখন দেখছি ফুল ফোর্সে জল বেরোচ্ছে। যাকে করো আমার সোনার বাংলা। তারাফেনী ড্যাম দেখার পরে এবারে আমরা যাচ্ছি পরের গন্তব্যস্থলে। ওই রাজু আমাদের জন্য ওয়েট করছে। কি আছে? গাদ্রাসিনী যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ধরে গাদ্রাসিনীর দিকে যেতে হবে।
আশ্রম থেকে আমরা বেরোলাম বিকাল 4টের সময়। এই অঞ্চলে 5টা থেকে 5:30টার পরে থাকাটা খুব রিস্কি, তবে বিপদটা মানুষের থেকে নয়, জীবজন্তুদের থেকে। প্রচুর প্রজাতির সাপ আছে এখানে, সারাদিন মানুষের পায়ের শব্দে বাইরে আসে না, তবে বিকালের শেষের দিকে বেরোতে শুরু করে। অনেকেরই কিন্তু অভিজ্ঞতা আছে এই বিপদে। যাই হোক, আমাদের আরও 2টি জায়গা কভার করতে হবে, শিব মন্দির আর পাহাড়ের চূড়া থেকে ভিউটা দেখব। বেলপাহাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে এই গাদ্রাসিনি পাহাড় ট্রেকিং কিন্তু বেশ মজাদার। সকল স্তরের ফিটনেসের জন্য এটি সংক্ষিপ্ত কিন্তু দারুণ অভিজ্ঞতা। 300 মিটারের এই হাইকিং তুলনামূলকভাবে খুব একটা বড় নয়, পরিবারের সাথেই আসা যায়, তবে অ্যাজ ইউজুয়াল খুব সাবধানে পা ফেলবে। এই ট্রেকিংটি সহজ থেকে মাঝারি পর্যায়ের বলে মনে করা হয়, পরিবারের জন্য উপযুক্ত, এমনকি যাদের বাচ্চা আছে তাদের জন্যও। তবে মাঝের চূড়ায় পৌঁছাতে 15-20 মিনিট সময় লাগে। পাথুরের রাস্তায় ট্রেকিং কারোর জন্য হয়তো ক্লান্তিকরও মনে হতে পারে। সাথে নিয়ে আসুন জলের কয়েকটা বোতল, কিছু ড্রাই খাবার, রেস্ট নেওয়ার অনেক জায়গা আছে, তবে দয়া করে প্লাস্টিকের বটল বা অন্য কোনো জিনিস এখানে ফেলবেন না। সাথে রাখুন পাহাড়ের নিচে নেমে নির্দিষ্ট কোনো ডাস্টবিনে ফেলবেন। চূড়া থেকে 360 ডিগ্রি একটা মনোমুগ্ধকর দৃশ্যের আবেশ। চূড়ার দিকে ওঠার সাথে সাথে আপনি তার আশেপাশের পাহাড়, বন এবং প্রাকৃতিক দৃশ্যের এক বিশাল প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারেন। ওপর থেকে অসাধারণ দৃশ্য, একটা দারুণ রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। এই পর্বটি এখানেই আপাতত পজ দিলাম। পরের পর্বে আপনাদের দেখাবো এই সফরের আরও অসাধারণ কিছু জায়গা। তার সাথে শেয়ার করব আমরা কোথায় ছিলাম এবং এই ট্রিপের টোটাল কস্ট। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।